সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারণায় জমজমাট সারা দেশ, মিছিল আর স্লোগানে মুখরিত পাড়া মহল্লা। মেক্সিকোতে ম্যাচের সময় স্টেডিয়ামে বন্দুকধারীদের হামলা, নিহত 11, আহত 12 জন। নির্বাচনী প্রচারণায় জমজমাট সারা দেশ, খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে মুখরিত পাড়া মহল্লা থেকে গ্রামীণ জনপদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের আশ্বস্ত করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম 11 আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে চট্টগ্রাম নগরীর পশ্চিম নিমতলা এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এটা হবে ট্রেডিং পোস্ট বাংলাদেশের জন্য না, পুরা দক্ষিণ এশিয়ার এই সমস্ত উত্তর পূর্ব এশিয়া আশেপাশের দেশ যেগুলো আছে সবগুলোর সাথে আমাদের এখান থেকে ব্যবসা হবে ইনশাআল্লাহ। এটা লজিস্টিক সেন্টার হবে, চট্টগ্রাম এয়ারপোর্ট হবে, এটাও কিন্তু একটা হাব হবে। চট্টগ্রাম 5 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নাসির উদ্দিন মুনির। সকালে তিনি গণসংযোগ করেন হাটহাজারী মাদ্রাসা এলাকা, বাস স্ট্যান্ড এবং বায়েজিদ জালালাবাদ এলাকায়। ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগে অংশ নিয়ে স্বাধীনতা বিরোধীদের সমালোচনা করেন। আমাদের এইবার ভোটের আমরা সঠিক সিদ্ধান্ত নেই, আমরা যেন ধানের শীষে ভোট দিয়ে এই যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, যারা আমরা ফ্যামিলি কার্ডের কথা বলি, যারা আমরা কৃষি কার্ডের কথা বলি, স্বাস্থ্য কার্ডের কথা বলি, আইন শৃঙ্খলা রক্ষার কথা বলি, শিক্ষার কথা বলি, স্বাস্থ্যের কথা বলি, তাদের হাতকে শক্তিশালী করলে ইনশাআল্লাহ দেশ আগামী 5 বছর ভালো হবে। গাইবান্ধা 3 আসনে দলীয় ও স্বতন্ত্র মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রচারণায় এগিয়ে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মইনুল হাসান সাদিক। নিজ নির্বাচনী এলাকার ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড় 1 আসনের প্রার্থী সার্জিস আলম। এ সময় জোটের পক্ষে শাপলাকলিতে ভোট চান তিনি। যে 11টা দল অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষের উপরে জুলুম করে নাই, যে 11টা দল চাঁদাবাজি করে নাই, মানুষকে মিথ্যা মামলা দেয় নাই, মামলা বাণিজ্য করে নাই, হয়রানি করে নাই, হয়তো উপকার করার চেষ্টা করছে কিন্তু ক্ষতি করে নাই, এই জায়গা থেকে মানুষ আশান্বিত হচ্ছে। উৎসব মুখর পরিবেশে ভোর থেকেই প্রচারণায় নওগাঁর বিভিন্ন আসনের প্রার্থীরা অলিগলি, পাড়া মহল্লা ও হাট বাজারে ছুটছেন তারা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন এবং পেশাদারিত্বের সাথে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সোমবার সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সংশ্লিষ্ট ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি জানাতে হবে বলেও উল্লেখ করেন তিনি। দুপুর এক ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সচিব। বলেন, দেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ সোমবার থেকে শুরু হয়েছে। এবার প্রায় 7 লাখ ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা একই সময় চলবে এবং ফলাফলও একসঙ্গে ঘোষণা করা হবে। নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ভোট কেন্দ্রে প্রায় 16,000 বিএনসিসি সদস্য দায়িত্ব পালন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11-12 ফেব্রুয়ারি সারা দেশে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান বা সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হলো। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি নির্দিষ্ট গোষ্ঠী নির্বাচনী প্রচারণার আইন ভঙ্গ ছাড়াও সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। রাজধানীর গুলশানে দুপুরে সংবাদ সম্মেলনে তিনি দ্রুত নির্বাচন কমিশনকে এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। আপনারা জানেন, এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 77(1) ঘ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন এবং আইন অনুযায়ী অসৎ প্রভাব বিস্তার হিসেবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হয়। তাই আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। 2024 সালের 5 আগস্টের পর বিনা অপরাধে কারো বিরুদ্ধে মামলা ও হয়রানি করেনি জামায়াত। বিপরীতে একটি দল চাঁদাবাজি ও মামলা হয়রানি করেছে। দুপুরে কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে খুলনা বিভাগে সফর করছেন তিনি। এর অংশ হিসেবে কুষ্টিয়া শহরের আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভায় যোগ দেন জামায়াতের আমির। এ সময় জামায়াতের নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের বিজয়ী করতে আহ্বান জানান শফিকুর রহমান। আরও বলেন, জামায়াতের এত তালা কেনার টাকা নেই যে ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখা হবে। তিন জায়গায় আমরা হাত দেব। যোগাযোগ উন্নত করা, দ্বিতীয় নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে দেওয়া, আর তৃতীয়টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। এই তিনটা কাজ আমরা সফলভাবে যদি আল্লাহ তাআলার সাহায্যে করতে পারি, আমরা বিশ্বাস করি 1 বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে 6 আন্দোলনকারীকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পুলিশের 6 সদস্যের 3 থেকে 6 বছর পর্যন্ত সাজা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সব সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দিয়েছে আদালত। রায় নিয়ে অসন্তুষ্ট প্রসিকিউশন ও আসামি পক্ষ। 2024 সালের জুলাইতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজধানীতে ছাত্র জনতার যে তীব্র আন্দোলন হয়, এর অন্যতম কেন্দ্র ছিল চানখারপুল। এটি দমনে ব্যাপক শক্তি প্রয়োগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 5 আগস্ট গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। প্রায় 6 মাস ধরে চলে বিচার কার্যক্রম। সোমবার রায় ঘোষণা করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। এ সময় 4 আসামিকে হাজির করা হয়। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ছাড়াও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল 1। এছাড়া সাবেক এসি মোহাম্মদ ইমরুলকে 6 বছর, শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনকে 4 বছর এবং কনস্টেবল ইমাজ হোসেন ইমন, সুজন মিয়া ও নাসিরুলকে 3 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে, তারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন, সেইটা প্রমাণিত হয়েছে। সাজা দেওয়ার ব্যাপারে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম। এই 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় নিয়ে রাষ্ট্রপক্ষের পাশাপাশি আসামি পক্ষ হতাশা প্রকাশ করে যে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে, আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। সাজা অল্প হওয়াটা এইটা ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করছি। সুপ্রিম কোর্টে এটার বিরুদ্ধে, এই সাজার বিরুদ্ধে, কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। আমরা খালাস প্রত্যাশা করেছিলাম, যেহেতু কনভিক্টেড হয়েছে
সেক্ষেত্রে আমরা অবশ্যই আপিলে যাব এবং আমরা আমাদের সাধ্যমতো আইনি লড়াই লড়ব। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহতদের স্বজনরা। রায় নিয়ে তারাও অসন্তুষ্ট। আমার একটা ছেলে ছিল, একটা মাত্র ছেলে আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা, আমার অনেক যন্ত্রণা। চানখারপুল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ৮ আসামির মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরুল পলাতক। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ এই 3-0 নিয়ে আন্তর্জাতিক পরিসরে কথা বলা হলেও দেশে এর বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস পালনে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সকালে জাতীয় সংসদ ভবনের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল সচেতনতা সৃষ্টি করা, বিশ্বব্যাপী সকল নাগরিককে, বিশেষ করে রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে থাকা ব্যক্তিদের সচেতন ও সক্রিয় করা। কিন্তু সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, সরকারের মেয়াদ শেষ হচ্ছে, মেয়াদ শেষে তারা যেন নিজেরাই একটি শ্বেতপত্র প্রকাশ করে। সরকারের কাছে আহ্বান জানাবো, তাদের মেয়াদ শেষ হচ্ছে, মেয়াদ শেষ হওয়ার পর তারা নিজেরা একটি শ্বেতপত্র প্রকাশ করবেন। এই শ্বেতপত্র এই 3-0-কে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে যে প্রচারণা করে থাকেন, জাতীয়ভাবে সে প্রচারণার পাশাপাশি কতটুকু দায়িত্ব পালন করেছেন, এই 3টি বিষয়কে কেন্দ্র করে এই বিষয়ে আমরা মনে করি দেশবাসী জানতে চাইবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, মেক্সিকোতে স্টেডিয়ামে ফুটবল খেলার সময় বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে অন্তত 11 জন। এছাড়া আহত 12 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাজুয়াতোর সালামানকায় স্থানীয় সময় রবিবার এই হতাহতের খবর নিশ্চিত করেছে শহরটির মেয়র সিজার প্রিয়েতো। তিনি জানান, ম্যাচের শেষ পর্যায়ে গ্যালারিতে ঢুকে সেই বন্দুকধারী দর্শকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। এতে ঘটনাস্থলে নিহত হন 10 জন এবং আরেকজন হাসপাতালে মারা যান। হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানেনি আইনশৃঙ্খলা বাহিনী। মেক্সিকো বিশ্বের সবচেয়ে অপরাধপ্রবণ দেশগুলোর একটি, যার সবচেয়ে সহিংস প্রদেশের নাম গুয়ানাজুয়াতো। ফিলিস্তিনের গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিং সীমিতভাবে খুলে দিতে রাজি হয়েছে ইসরায়েল। তবে শর্ত হিসেবে গাজায় থাকা শেষ জিম্মির মরদেহ ফিরিয়ে দিতে হবে বলে জানিয়েছে তারা। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও রাফা সীমান্ত ক্রসিং দীর্ঘদিন বন্ধ রয়েছে এবং এতে করে মানবিক সহায়তা প্রবেশ প্রায় স্থবির হয়ে পড়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের বিশেষ দূতরা বিভিন্ন সময় ইসরায়েল সফরে গিয়ে রাফা ক্রসিং খুলে দেওয়ার জন্য চাপ দেওয়ার পরিপ্রেক্ষিতে রোববার ইসরায়েল সম্মতি জানায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলি বাহিনী চুক্তি লঙ্ঘন করেই চলেছে। এ সময় অন্তত 484 জন ফিলিস্তিনি নিহত এবং আরও 1321 জন আহত হয়েছেন। তীব্র শীত ও ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চল। বরফ, শীতল বৃষ্টি ও তীব্র শীতে এ পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। রয়টার্স বলছে, দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে তুষার ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে 10 লাখেরও বেশি বাসিন্দা। গত 2 দিনে বাতিল হয়েছে অন্তত 14,000 ফ্লাইট। নিউ ইয়র্কে গত 8 বছরের মধ্যে রেকর্ড তুষারপাত হয়েছে বলে জানান শহরের মেয়র। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর এরই মধ্যে শীতকালীন সতর্কতা জারি করেছে। এই সতর্কতার আওতায় পড়েছেন দেশটির 18,50,00,000 মানুষ। এছাড়া অন্তত 25টি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হওয়া প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের 2/3 অঞ্চলে তুষারপাতের পাশাপাশি বিপজ্জনক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নির্বাচনী প্রচারণায় জমজমাট সারা দেশ, মিছিল আর স্লোগানে মুখরিত পাড়া মহল্লা। মেক্সিকোতে ম্যাচের সময় স্টেডিয়ামে বন্দুকধারীর হামলা, নিহত 11, আহত 12 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।